শুভ সকাল বন্ধুরা। এখানে আজকে কেফালোনিয়াতে আজকে আমাদের শেষ দিন। তো আজকে সারাদিন মানে এখন আমরা বেরিয়ে যাচ্ছি। এখন এখানে প্রায় 12টা। তো এটা ছিল আমাদের এয়ারবিএনবির বাসা। ব্যস্ততায় এটার চারপাশ ঘুরে দেখা হয়নি। এটা হলো পিছন দিক। এখানে মোট 4টা অ্যাপার্টমেন্ট আছে এই এয়ারবিএনবির আন্ডারে। এই আর পিছন দিকটা সব জায়গায় সমুদ্র। এখানে বাচ্চাদের জন্য কিছু খেলাধুলার আয়োজন আছে। এখানে বারবিকিউ করা যায়, সেই ব্যবস্থা আছে। খুব সুন্দর, নিরিবিলি, খুবই নিরিবিলি। যাক, সব কিছু মিলিয়ে বাসাটা ভালো ছিল। আমাদেরও গত 2 সপ্তাহ দারুণ কেটেছে। দর্শক বন্ধুরা, আবারও আরেক নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা আমাদের শেষ দিন এখানে কেফালোনিয়াতে। তো এই পর্বটি কিভাবে করা হয়েছে? এই পর্বটি হচ্ছে আমরা অ্যাথেন্সে যাব ফেরিতে। আমরা সবাই আগে এখানে একটু খাওয়া দাওয়া করব, তারপরে আমরা পরশ নামের এক জায়গা আছে, ওখান থেকে আমরা ফেরি ধরবো ইয়েতে যাওয়ার জন্য অ্যাথেন্সে। যাত্রাপথে এবং অ্যাথেন্সে সব জায়গাতেই আপনারা আমাদের সঙ্গে থাকবেন, উপভোগ করবেন ভিডিওটি। এবং অবশ্যই চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি, যারা এই চ্যানেলে নতুন এসেছেন, আশা করি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আমাকে উৎসাহ দেওয়ার জন্য, এবং আরও ভালো ভিডিও যাতে আমি তৈরি করতে পারি সেজন্যে। তো আমরা এখন যাচ্ছি খাওয়া দাওয়া করতে। এটা সেন্ট্রাল যে বাস স্টেশন, ওখানে আমি কয়েকদিন আগে দেখেছি যে ওখানে একটা বড় সড়ো একটা রেস্টুরেন্টের মতো আছে, ওখানে যাচ্ছি। এটা হচ্ছে সেই কেফালোনিয়া সেন্ট্রাল বাস স্টেশন। এখানে আর একটা ফাস্ট ফুডের দোকান আছে, ওখানে ওরা বেশ টেস্টি গিরোস তৈরি করে, বোঝা যাচ্ছে। তো আমরা এখান থেকে কিছু খাওয়ার পরে আমরা এখানকার এক বাস ধরে আমরা পরশ গ্রামে যাব। ওখান থেকে আমরা ফেরি ধরে অ্যাথেন্সে যাব। There is chicken, pork, everything here. What is this? This is pork with fries and Endam cheese. Okay. And this? This is pita. Pita bread. Pita. Yes, sir. Okay, thank you. They are actually making very tasty. খুব সুস্বাদু বানায় ওরা গেরুস। যাওয়ার আগে ভাবলাম শেষ গেরুসটা এখানে খেয়ে যাই, আর কবে খাওয়া হয় ঠিক নেই। তো চিকেন গেরুসটা খুবই সুস্বাদু ছিল। তো আমরা এখন বাসে আছি। বাস আমাদেরকে নিয়ে যাচ্ছে পরশ পোর্টে। সুন্দর পোর্টটির নাম হচ্ছে পরশ গ্রাম, এই পোর্ট। এই শিপ আমাদের জন্য। আমরা যাচ্ছি অ্যাথেন্সে। এটা হচ্ছে ক্যাফেটেরিয়া। এখানে সব ফাস্ট ফুডের মতো খাবার দাবার। তো আমি বেশ বড়সড় একটা গেরোস খেয়েছিলাম। তো এটার জন্য এখনো পেটে খিদা নেই, হয়তো বা পরবর্তীতে দেখা যাবে। তো আমি এখন চেষ্টা করছি আপনাদেরকে ওই ছোটখাটোর মধ্যে যে ফেরি, এটা আপনাদেরকে ঘুরে ফিরে দেখানোর জন্য। এখানে অনেক ধরনের অ্যাক্টিভিটি আছে যদিও। তো দেখা যাক। উপরের ডেকে আমরা যাব কিছুক্ষণ পরে। ভক্সওয়াগনের এই অ্যান্টিক জাতীয় গাড়িটা আসলে একটা শোপিস, তেমনি এখানে সৌন্দর্য বর্ধনের জন্য রাখা হয়েছে।
সবাই এক কাতারে, মধ্যবিত্ত, নিম্ন শ্রেণী, বর্জুয়া সব এক কাতারে। যে আছে আছে বাইরে। গ্রিসের এই সমুদ্র পথে আইল্যান্ড টু আইল্যান্ডে আপনি ফেরি করে যেতে পারেন, কিংবা আপনি সি জেট আছে একটা, ওইটা দিয়ে যেতে পারেন। কিন্তু সি জেট এটা আপনি ভ্রমণে মনে করেন যে এতটা কমফোর্টেবল না। প্রচণ্ড শব্দ হয় মোটরের, তারপরে আপনার ওই ভালো স্পিড হয়। হ্যাঁ, সবসময় একটা অ্যাটেনশন নিয়ে থাকতে হয়। শিপ মোটামুটি কিংবা ফেরি মোটামুটি খালি বলা যায়। শিপটি যত অ্যাথেন্সের দিকে এগিয়ে যাচ্ছে, আমার ফেলে আসা ক্যাফালোনিয়ার কথা তত বেশি মনে পড়ছে। ক্যাফালোনিয়ার সমুদ্রে সাঁতার কাটা, দ্বীপগুলোতে ঘুরে বেড়ানো, খাবার দাবার, মানুষের সঙ্গে কথা বলা, সব কিছু মনে হচ্ছে একসঙ্গে। এই শিপের আপনার যে সিলিং, এই সিলিং জুড়ে রয়েছে এইসব নামের তালিকা। বুঝতে পারিনি যে এটা এত নাম কোত্থেকে গেল এবং এরা কিসের জন্য স্মরণীয়। আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব। মাটি দেখতে পাচ্ছি সামনে। সি জেটে যদি আপনি ভ্রমণ করেন তো এটাতে প্রচণ্ড দুলুনি হয়, ঢেউয়ের সঙ্গে সঙ্গে দোল খায়, কারণ এই সি জেটটা হালকা। হ্যাঁ, কিন্তু আপনি যখন এই একটা হেভি শিপে উঠবেন তখন এতটা দোল খায় না, এটা ভারী হওয়ার কারণে। থ্যাংক ইউ ফর সেইলিং উইথ আস, খুব সুন্দর একটা কথা লেখা আছে। ফেরির ভেতর থেকে গাড়ি বের হচ্ছে, মনে হয় ফেরির পোনা বের হচ্ছে। আমরা চলে এসেছি। প্রতি রবিবার সকাল 11টায় এখানে অনেক লোক সমাগম হয়, দর্শনার্থীদের ভিড় হয়। যেমন এখানে আপনার যে রক্ষী আছে এখানকার গ্রিককে, ওনারা আনুষ্ঠানিকভাবে ওনাদের জায়গা পরিবর্তন করে থাকেন, এবং এটা দেখার জন্যে এই সিন্তাগমা স্কোয়ারে প্রচুর মানুষের সমাগম হয়। এখানে গ্রিকের যে সামরিক ইউনিট, যার সদস্যরা এই যে হেলেনিক পার্লামেন্ট এর সামনে নিখুঁত নীরবতায় গর্বিতভাবে দাঁড়িয়ে থাকেন, অনেকটা মূর্তির মতো, কোনো নড়াচড়া ছাড়াই। হ্যাঁ, এবং এটা দিনের প্রতি ঘন্টায় পরিবর্তিত হয়। তবে রবিবার যেমন আজকে এটা অফিসিয়াল যে ড্রেস কোড আছে এইগুলি নিয়ে একটা আনুষ্ঠানিক অনুষ্ঠান হয় এখানে। এটা দেখার জন্য ইউরোপের বিভিন্ন দেশ থেকে প্রতিনিয়ত লোক আসে। এখন আজকে যেহেতু রবিবার এবং এতটা না, আপনার ওই টুরিস্টিক টাইম না, এই কারণে এখানে এত লোক হয়নি, তবুও মোটামুটি কিছু দর্শক হয়েছে এখানে। ছোট খাটো এই প্রোগ্রামটি শেষ হয়ে গেল। খুবই যে একটা মনোমুগ্ধকর ছিল এমনটা তা না, এর চেয়েও সুন্দর হয় ইটালিতে, রোমে একবার দেখেছিলাম। তারপরে আপনার ওই ইংল্যান্ডেও হয়, রানীর বাড়ির সামনে। এখন আমরা ধীরে ধীরে হেঁটে হেঁটে একটা এমন জায়গায় যাব
যেটাকে জায়গা না, এটাকে বলে পাড়া। দেবতাদের পাড়া, প্লাকা নাম জায়গাটার। তো ওখানে যাব আমরা। এবং ওখানে একটা রাস্তা আছে, যে রাস্তাটা 2500 বছর পুরনো। হ্যাঁ, এই রাস্তাটা আসলে গোটা গ্রিস তো অবশ্যই, এবং পুরা ইউরোপের সবচেয়ে পুরনো রাস্তা। এই রাস্তায় রয়েছে অনেকগুলো জুয়েলারি শপ, রেস্তোরাঁ, কাফে, টুরিস্ট শপ। এই রাস্তাগুলো দিয়ে যখন হাঁটবেন তখন মনে হবে যে আপনি গ্রিসের কোনো একটা দ্বীপে হাঁটছেন। এই ধরনের একটা আবহ তৈরি করা হয়েছে ওখানে। Congested neighborhood, but nice. It is not too much hot, and they are enjoying cafe, someone chilled beer, you know. যদিও প্লাকা এথেন্সের একটা অনেক পুরনো পাড়া কিংবা জায়গা, এর বেশিরভাগ রাস্তাগুলি মনে করেন যে যানবাহনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। যদিও আপনাকে এখনো একটি দ্রুতগামী যে মোটরসাইকেল কিংবা ডেলিভারি ট্রাকের জন্য আপনার সবসময় অ্যাটেনশন থাকতে হবে। প্রায় সময় আমি দেখেছি যে অনেক মোটরসাইকেল কিংবা রেস্টুরেন্টের ডেলিভারি দেওয়ার জন্য মাইক্রোবাস আছে, এই ধরনের চলতে দেখেছি এখানে। প্লাকা এরিয়ার এই রাস্তাটিতে প্রায় সারা বছরেই পর্যটকরা গিজগিজ করে। তো এখন প্রায় সন্ধ্যা ঘনিয়ে আসছে, সূর্যাস্ত কিছুক্ষণ পরেই। তারপরে মোটামুটি ভালোই পর্যটক দেখা যাচ্ছে। বেশিরভাগই ওই রেস্টুরেন্টে খেতে বসে গেছে। 70 দশকে এই জায়গাটা, এই পাড়াটা ছিল মনে করেন যে নাইট ক্লাবের জন্য বিখ্যাত ছিল। কিন্তু আশেপাশে যারা বাসাবাড়ি থেকে কমপ্লেন আসার পরে যে জোরে জোরে মিউজিক, হাবিজাবি, অনেক সমস্যা হয় রাতে। এই কারণে সরকারের প্রচেষ্টায় এইগুলিকে এখানে বন্ধ করে দেওয়া হয়। তারপর থেকে মনে করেন যে এই জায়গাটা হচ্ছে আপনার জুয়েলারি স্টোর, তারপরে টুরিস্ট শপ, কাফে, তারপর রেস্টুরেন্ট, এগুলির জন্য ধীরে ধীরে এগুলি প্রসার বাড়ে। তবে এই নাইট ক্লাব, হাবিজাবি এগুলি এখন নেই এখানে। দর্শক বন্ধুরা, আমরা এখন সেই 2500 বছরের পুরনো ট্রিপোডন স্ট্রিটে আছি। তো এই স্ট্রিটটি ছিল প্রাচীন অ্যাথেন্সের অন্যতম প্রশস্ত রাস্তা, যা 6 মিটার প্রশস্ত ছিল। এবং ডায়োনিসাসের যে থিয়েটার ছিল, ঐতিহাসিক, হয়তোবা নাম আপনারা শুনে থাকতে পারবেন, সেই থিয়েটার থেকে অ্যাগোরা পর্যন্ত যাতায়াতের সবচেয়ে শর্টকাট রাস্তা ছিল এটি। আমরা এগোরা দেখতে পাচ্ছি। আমি একবার গিয়েছিলাম ওখানে, তখন ইউটিউবের জন্ম হয়নি। তবে আবারও যাব আপনাদের জন্য, তবে এই সময় না, পরবর্তী এক সময়। পরন্তু এই বিকেলে শত শত পর্যটক ঘোরাফেরা করছেন এই ঐতিহাসিক জায়গাটিতে, হয়তোবা বোঝার চেষ্টা করছেন অনেক কিছু। বাহ, একজন বিড়াল প্রেমিকের সন্ধান পাওয়া গেল এখানে। কতগুলো বিড়াল ওনাকে ঘিরে আছে। মানে এই জায়গাটি প্রাচীন অ্যাথেন্সের জনজীবনের একটা কেন্দ্রবিন্দু ছিল। এটি সেই স্থান যেখানে প্রশাসনিক, রাজনৈতিক, বিচারিক, বাণিজ্যিক, সামাজিক, সাংস্কৃতিক এবং ধর্মীয় কার্যকলাপ সংগঠিত হয়েছিল ওখানে। অ্যাথেনিয়ান ইতিহাসের সমস্ত সময়কালে আগুরার এলাকা কোনো বাধা ছাড়াই দখল করা হয়েছিল। আমরা সেই ইতিহাসে আরেকবার যাব, আজকে না। আপনারা তো ভাবতে পারছেন সব পরে পরে কখন হবে। যেহেতু পরিচয় হয়ে গেছে, তো একদিন হয়ে যাবে, এটা নিয়ে টেনশন নিয়েন না। পটে একটা ছবি, সভ্যতার সূচনা হয়েছিল ওখানে। ফিলোসফি, তারপরে আপনার কি বলে অঙ্কবিদ্যা, হাবিজাবি, গণিত বিদ্যা, এগুলি সব এখান থেকে সূচনা হয়েছিল। মূলত বাস দেওয়া শুরু করেছিল এখান থেকে। এই গণিত হাবিজাবি না হলে চলতো না।
আমার জীবনে তো গণিত কোনো কাজেই লাগে নাই, শুধু শুধু। বর্ষা জমছে চারপাশে রেস্টুরেন্ট। এই পড়ন্ত বিকেলে আমি আসলে অবাক হয়েছিলাম এই দৃশ্যটা দেখে। 2,500 থেকে 3,000 বছরের এই ধ্বংসস্তূপের মাঝ দিয়ে আধুনিকতা কিভাবে ছুটে চলছে, ভালোই লেগেছিল আসলে এইগুলো দেখে। It is not yet come here, this model. Scary? Not scary. এই আইসক্রিম শপে ঢুকলাম, বাচ্চা আইসক্রিম খেতে চাইছে। আইসক্রিম পর্ব শেষে এখন আমাদের বাসায় ফিরে যাওয়ার পালা। আমাদের এখন গিয়ে বাসায় গিয়ে মনে করেন যে ওই লাগেজ এগুলি ব্যাগ গোছাতে হবে। কালকে সকালে আমাদের ফ্লাইট অ্যাথেন্স এয়ারপোর্ট থেকে। অ্যাথেন্স ঐতিহাসিক শহর এবং গ্রিসের রাজধানী। সভ্যতার অনেক বুদ্ধিবৃত্তিক এবং শৈল্পিক ধারণার উৎপত্তি এখানে, এবং এই শহরটিকে সাধারণত পশ্চিমা সভ্যতার জন্মস্থান বলে মনে করা হয়। আজ চলে যাচ্ছি, কিন্তু আবারও ফিরে আসব। দেবী আথিনার শহর অ্যাথেন্স আমরা ঘুরে বেড়াবো অ্যাথেন্সের প্রতিটি অলি-গলি দর্শনীয় স্থান, এবং দেবী আথিনার স্মৃতিচিহ্ন আমরা খুঁজে বের করব। অ্যাথেন্স শহরটি সত্যি ইতিহাস, সংস্কৃতি আর আধুনিকতার এক অসাধারণ মেলবন্ধন। এখানকার প্রতিটি কোণায় প্রাচীন গ্রিক সভ্যতার গল্প লুকিয়ে আছে। আক্রোপলিসের সৌন্দর্য, প্লাকার সরু গলি আর এখানকার খাবারের স্বাদ সত্যিই মনোমুগ্ধকর। যদি আপনি কখনো গ্রিসে আসার সুযোগ পান, তাহলে অ্যাথেন্স যেন আপনার তালিকার শীর্ষে থাকে। এই শহর আপনাকে শুধু অতীতের সাথে পরিচিত করাবে না, বরং আপনার মনকে নতুন করে ভাবতে শেখাবে। আমাদের আজকের ভ্রমণের গল্প এখানেই শেষ করছি। যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক দিন, কমেন্ট করে জানান কেমন লাগলো, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন গন্তব্যের গল্প নিয়ে শীঘ্রই ফিরে আসব। ধন্যবাদ, আবার দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভ্রমণের ইচ্ছা ধরে রাখুন। চলে আসলাম, অনেক জায়গায় ঘোরাঘুরি হলো, অনেক কথা, অনেক অভিজ্ঞতা, অনেক ভালো ভালো মানুষের সঙ্গে পরিচয় হলো, কথা হলো, মায়া বাড়লো, ছেড়ে চলে আসলাম। আবার দেখা হবে আবার। আশা করি ভিডিওগুলো আপনাদের সবার ভালো লাগবে, ভালো লেগেছে, এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন সবাই, সুন্দর সুস্থ থাকুন।